ওই ফোন দেখতেছি যাক। তো আমরা পানির কোথায় কোথায় কেমন পানি পাওয়া যায় এটা দেখলাম, এটা এইটুকু হলে আমার চলবে, আর কিছু লাগবে না। এখন দেখবো হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড, মানে একটা পানি যে ভালো হবে কি হবে না, পানিটা কী কী ক্যাটাগরিতে বললে ভালো হবে ওইটা আমরা দেখবো আর কি। এসি দিয়ে দাও, সমস্যা নাই। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে আমার নাম্বার 1, 1 নাম্বার। হ্যাঁ, অন করলে হবে তো, অন করো অন করো অন করো। না, মানদণ্ড বায়োকেমিক্যাল, বায়োলজিক্যাল। ওকে, তো এই হচ্ছে আমার 6টা মানদণ্ড। আমি সবগুলো মান এখন তোমার দিয়ে দিচ্ছি। মানগুলো মনে রাখতে হয়, পরীক্ষায় মানগুলো থেকে প্রশ্ন আসে এমসিকিউ আকারে। সো মাথায় রেখো, এগুলো মানগুলো আমরা একটু মানে পড়ে মনে রাখবো আর কি। হ্যাঁ, ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, এই যে বাংলা ইংলিশ করে দিলাম। ডিজলভ অক্সিজেন। আচ্ছা, তো পানির ক্ষরতা, পানির ক্ষরতার আমি আগে মানগুলো বলে দিই, পরে তোমরা মানে আরও ব্যাখ্যা দেবো। পানির ক্ষরতা মূলত হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বা এরকম তোমার যেগুলোর আয়নগুলো ধনাত্মক ধাতু। হ্যাঁ, ফেরাস, মানে বাংলা বলতে গেলে বলতে পারো দ্বিধনাত্মক ধাতু। কি বলবো আমি? দ্বিধনাত্মক ধাতু। কি বলবো? দ্বিধনাত্মক ধাতু যেগুলো আছে সেগুলোর আয়ন। তাহলে ক্যালসিয়াম 2+ বা ম্যাগনেসিয়াম 2+ বা আয়রন 2+। আর কথা বলছি আমি, তো মানগুলো দিতে, মাত্রাটা দিতে আগে, মাত্রাগুলো লিখে নাও। মাত্রাটা লিখে নাও যে কতটুকু হলে সেটা আমার জন্য গ্রহণযোগ্য, এর বেশি হলে গ্রহণযোগ্য না। মাত্রাগুলো লিখে নাও। 100, 150, এটা হচ্ছে 100 ppm, 150 ppm, এটা প্রবাবলি 30 to 50 ppm। মানে এর বেশি হয়ে গেলে সে পানিটা আমার জন্য ভালো না। মাত্রা মানে আমরা কি বুঝতেছি? এতটুকু যদি পানির মধ্যে থাকে তাহলে পানিটাকে আমরা গ্রহণযোগ্য পানি বলতে পারবো, বা এর কম হলে বলতে পারবো। যদি বেশি থাকে তাহলে সে পানিটা ভালো না। পিএইচ এর মান 6.5 থেকে 8.5। আর ডিউর মানটা, হ্যাঁ, ডিউ যত ভালো পানি তত ভালো, ডিউ যত ভালো পানি তত ভালো। তাও মানটা মোটামুটি আমার 4 থেকে 6 ppm, 4 থেকে 6 ppm। তারপর তুমি একটু বইটা বের করে মিলানো অত ঠিক আছে কিনা। 4 থেকে 6 ppm। দেন হচ্ছে বিওডি 1 থেকে 3, সিরিজ 4, সর্বোচ্চ মাত্রা 6। এটা হচ্ছে 1 থেকে 3 ppm, আর ম্যাক্স হচ্ছে গিয়ে 6 ppm। আর সিওডি হচ্ছে গিয়ে আমার 4 ppm, আর ম্যাক্স হচ্ছে গিয়ে 10 ppm। চেক ব্যাক করে দেখো সব ভ্যালুগুলো ঠিক আছে কিনা। আর টিডিএস হচ্ছে 500 বা অ্যারাউন্ড 500 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, 500 ppm, ঠিক আছে। তো এই যে মানগুলো আমার মনে রাখতে হবে, পরীক্ষাতে মানগুলো থেকে এমসিকিউ আকারে প্রশ্ন আসে। ওকে, সো আমি 1 by 1 শুরু করবো, একটা একটা করে বলবো। আগে তোমাদের মানগুলো দিয়ে দিলাম, মানগুলো কি ঠিক আছে, ভ্যালুগুলো ঠিক আছে কিনা চেক ব্যাক করে দেখো। মানে তুমি এটা হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা, বাট এর সর্বোচ্চ মাত্রা। যদি এর থেকে বেশি হয় ওই পানি তুমি ইউজ করতে পারবা না। এটা হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা, ঠিক আছে, চলবে। আর 6-এর বেশি হয়ে গেলে পানি ওটা ইউজ করা যাবে না, পানিটা আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। মানুষ ঠিক আছে, এগুলো ঠিক আছে। ডিউ 5 থেকে 6, আর সমস্যা না, 4-6 দেওয়া যাবে।
4 6 দেওয়া যাবে, ব্যাপার না, 5 6 4 একই কথা। আরগুলা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এই মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে এই পরিমাণ যদি আমার কোনো থেকে থাকে পদার্থ বা দূষক, তাহলে সেই পানিটা আমি ব্যবহার করতে পারবো, এর বেশি হলে পারবো না। কথা বুঝতে পারছো? তো বিউটি সিউটির ক্ষেত্রে মানটা আমার দূষণ মাত্রাও বলতে পারো, যে 10 বা 6 যেটা মান দেওয়া আছে, এর যদি বেশি হয়ে যায় আমরা পানিটা ইউজ করতে পারছি না। তো শুরু করছে আমার পানির ক্ষরতা নিয়ে, ঠিক আছে? ওকে, না পানি দ্রবীভূত তো হয় না, কপারের এত যোগ্য নাই। ওকে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই দুটোই মূলত থাকে আর কি, কথা বলছি এটা নিয়ে। আচ্ছা, শেষ না? হ্যাঁ, তাহলে শুরু করব কি দিয়ে? পানির ক্ষরতা দিয়ে। তাহলে কি এই নিচেরগুলো ইরেজ করে দেয় নাকি? এটা তো রাখা দরকার নাই। দেখো, যে পানিতে রাখলাম ওটা, এটা সহ সহ যুক্ত বলাই ভালো দ্রবীভূত বলার থেকে। দ্রবীভূত বলছে, ঠিক আছে। ওটা বাইকার্বনেট। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, লবণের, ঠিক আছে, গুড ক্যাচ। কি পেলা? যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সহ অন্যান্য লবণের বাইকার্বনেট কার্বনেট সালফেট ও ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে, সে পানিকে বলছি আমি, সে পানিকে বলছি খর পানি। সে পানিকে খর পানি বলা হয়, এটা লিখো, সে পানিকে বলা হয় খর পানি, তাকে খর পানি বলে, খর পানি বলে। আর পানির এই ধর্মকে বলে পানির ক্ষরতা। বুঝতে পারছো? তাহলে কি পানির এই ধর্মকে বলা হয় পানির ক্ষরতা। বুঝতে পারছো? আচ্ছা, পানি খর পানি হলে সমস্যা কি, মানে প্রবলেমটা কি? তার আগে আমরা টাইপটা পড়ে নেই। এটা দুই টাইপের। টাইপ হচ্ছে একটা অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে আমার স্থায়ী। হ্যাঁ, তোমাদের এই টপিকগুলো একটু মানে সহজে মনে হবে, কারণ এগুলোতে আসলে ওই জটিল কনসেপ্ট নাই, মোটামুটি আমরা পড়ে আসছি। অস্থায়ী ক্ষরতা মানে যদি বাইকার্বনেট লবণ থাকে তখন থেকে বলি অস্থায়ী ক্ষরতা। কি বলি? বাইকার্বনেট লবণ। কি লবণ? বাইকার্বনেট লবণ থাকলে কি বলবো আমি? অস্থায়ী ক্ষরতা। আর স্থায়ী বলবো কাকে? সালফেট ও ক্লোরাইড লবণ। কোন লবণ? সালফেট ও ক্লোরাইড লবণ। সালফেট ও ক্লোরাইড লবণ থাকলে তাকে বলছি আমি ক্লোরাইড। হ্যাঁ হ্যাঁ, বাইকার্বনেট কার্বনেটও না দিলেও হয়, তোমরা কার্বনেটটা, আচ্ছা এটা যদি মনে করো এটা দিবা না তাও হবে। এটাকে একটানে কেটে দাও তো মেয়েরা, এটাকে একটানে কেটে দাও, ওটা প্যাঁচ লাগবে। এটা একটানে কেটে দাও।
ওটা একটা কেটে দাও, প্যাঁচ লাগবে, তোমার যে ঝামেলা হচ্ছে বুঝতে পারছি আমি। তাহলে অস্থায়ী এবং স্থায়ী খরচ, ঠিক আছে। আচ্ছা, ওটা একটা কেটে দাও। হ্যাঁ, না কাটলেও হবে, তুমি 2বার বলো স্যার ব্যাক অ্যামাউন্ট 2বার কেন? আচ্ছা ঠিক আছে, দেখ সমস্যা নেই, যার যদি মনে করো প্যাঁচ লাগবে কেটে দাও, যদি মনে করো প্যাঁচ লাগবে না রেখে দাও। হ্যাঁ আচ্ছা, তাহলে যেমন কি ম্যাগনেসিয়াম HCO3 বা ক্যালসিয়াম HCO3, আর এখানে ব্র্যাকেটে 2 সালফেট, ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সে হচ্ছে আমার পানির খরচের একদম বেসিক পার্ট, একদম শুরুর কথা আর কি। এটা আপাতত না দিয়ে রাখলাম, থাক, সমস্যা নাই। দেখো কথা বুঝতে পারছো? হ্যাঁ, পানির খরচটাতে কি ক্ষতি হয় এটা আমরা দেখবো, দেন দেখবো হচ্ছে কীভাবে আমরা দূর করতে পারি। বুঝতে পারছো পানির খরচায় ক্ষতি কি হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো বাইরে গিয়ে ফ্যানটা অফ করে দিও। এখন অস্থায়ী খরচ আমি কেন বলছি, অস্থায়ী খরচা কেন বলছি আমি? অস্থায়ী খরচা স্থায়ী খরচ বলতে কি বোঝাচ্ছি আমি? এই যে অস্থায়ী বা স্থায়ী বললাম, কি বোঝাচ্ছি? এটা সংজ্ঞা যদি আসে সংজ্ঞা বলবা, যে পানির যে খরচা সহজে দূর করা যায়, তাহলে এটা কি হয়? সহজে দূর করা যায়। কীভাবে দূর করা যায় এটা আমরা পরীক্ষায় লিখবো, শিখবো। সেটা হচ্ছে ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট তাপ দিলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি, ঠিক আছে। এইটা তোমার পানির মধ্যে থাকবে হচ্ছে অদ্রবণীয় অবস্থায়, ক্যালসিয়াম কার্বনেট, পানি আর হচ্ছে কার্বন, হ্যাঁ ঠিক আছে। আর কিছু বাকি আছে? প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটাই তো হওয়ার কথা, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কি? এটা হচ্ছে অদ্রবণীয়। কি এটা? অদ্রবণীয় মানে কি? দ্রবীভূত হয় না। যদি আমি ওই পানিকে তাপ দেই, পানির মধ্যে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, যেটা অদ্রবণীয়, এবং আমি ওই পানিকে ছেঁকে নিয়ে ইউজ করতে পারবো। কথা বুঝতে পারছো? ভালো ফিল্টার করলে ইউজ করতে পারবো। আর যেগুলো স্থায়ী খরচ সেগুলো আমার সহজে দূর করা যায় না। কি করা যায় না? সহজে দূর করা যায় না। তাহলে দূর করা যায় তো? হ্যাঁ দূর করা যায়। আমরা বলি আয়ন এক্সচেঞ্জ রেজিন পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ রেজিন পদ্ধতি আর হচ্ছে পারমুটেড পদ্ধতি। এই দুটো নিয়ে তোমাদের এত কিছু পড়াশোনা করার দরকার নাই, খুব বেশি লাগবে না, নামটা মনে রাখলে হবে আর কি। আয়ন এক্সচেঞ্জ রেজিন পদ্ধতি আর হচ্ছে পারমুটিড পদ্ধতি। পারমুটিড, হ্যাঁ ঠিক আছে। আয়ন এক্সচেঞ্জ রেজিন পদ্ধতি আর এটা হচ্ছে পারমুটিড পদ্ধতি। পারমুটিড পদ্ধতি। তো এদের নিয়ে ডিটেলসে ডিসকাস করার দরকার নাই। পরীক্ষাতে খরচা ভিত্তিক ম্যাথ খুবই কম আসে, খুবই কম, ভেরি লাইটলি। আমি তোমাদের যদি এরকম একটা ম্যাথ আমি তোমাদের সামনে যদি সময় পাই করাই দেবো না। এটা নিয়ে আমার ম্যাথ অত বেশি, হ্যাঁ একটা ম্যাথ মাঝে মাঝে চলে আসে, বাট এটা খুবই রেয়ার কেস। মানে পানির খরচা বের করার জন্য আমি ওই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম পরিমাণটা বের করার জন্য ম্যাথ চলে আসে, খুবই রেয়ার কেস। এই হলে পানির খরচার শুরুর পার্ট। এখন প্রশ্ন হচ্ছে পানির খর হলে কী সমস্যা? পানির খর হলে সমস্যা কোথায়? মানে পানির খর হলে এক হচ্ছে সমস্যাগুলো কি? সমস্যা সাবানের ফেনা হয় না। কেন হয় না ফেনা? কেন হয় না? অপচয় হয়। ফেনা হয় না কেন? এক সাবানটা কি পানির অপচয় হয়।
সাবান তো হবেই, পানির অপচয় হয়। হ্যাঁ, তো সাবান মানে কি? সোডিয়াম বা পটাশিয়ামের স্টিয়ারেট লবণ, তাই না? তো C17H35COONA, তাই না? যদি এর সাথে আমার মনে করো ক্যালসিয়াম সালফেট, কার বিক্রিয়া করাবো? সালফেট, ঠিক আছে না? তো সোডিয়ামটা কি অধিক সক্রিয় মৌল, পড়ছো না এটা? তো সোডিয়ামটা সালফেটকে নিয়ে বিক্রিয়া করে ফেলবে, সোডিয়াম সালফেট করে ফেলবে, কথা বুঝতে পারছো? তাহলে বাকি থাকলো কি? ক্যালসিয়াম স্টিয়ারেট। কি বাকি থাকলো? ক্যালসিয়াম স্টিয়ারেট পাচ্ছি আমি C17H35COO2 দিয়ে ক্যালসিয়াম স্টিয়ারেট। এটা একটা গাদ তৈরি করে, গাদ মানে কাদা কাদা একটা আস্তরণ তৈরি করে, ফেনা তৈরি করে না, একটা কাদা কাদা আস্তরণ। আমি সাবানের সংজ্ঞাতে পড়ছিলাম সোডিয়াম পটাশিয়ামের স্টিয়ারেট লবণ। কার লবণ? সোডিয়াম আর পটাশিয়ামের। বাট ক্যালসিয়াম হলে সে সাবান থাকলো না, সেটা গাদ হয়ে গেল, একটা কাদার মতো একটা আস্তরণ পড়ে গেল। তাহলে কি বলতে পারে? গাদ তৈরি করে। যে গাদটা আমার, যে গাদ মনে করো হচ্ছে, হ্যাঁ এরকমই নাম, কাদা বা গাদও বলতে পারো। এটা সাবানকে ফেনা আর হতে দেয় না, নাম্বার 1, কথা বুঝতে পারছো? নাম্বার 2, আচ্ছা আমি এক কাজ করি তাহলে, এই পাশটা ইরেজ করে দেই নাকি? এটা ইরেজ করে দেই, কি বলো? লাগবে আর? নাম্বার 2, চলো তো একটু। শিল্প কারখানাতে বা বয়লারে লবণের আস্তরণ পড়ে, বয়লারের পাইপ দিতে পারো, দাও, বয়লারে লবণের আস্তরণ পড়ে যায়, আস্তরণ পড়ে যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে এটা আসলে কি মিন করে? তোমরা কি বাইরে কখনো চা খাইছো? বুঝছো? এটা বুঝছো? এটা কি এই লাইনটা বুঝছো? বয়লারে লবণ আস্তরণ পড়ে যাওয়া আর কি। বয়লার পাইপ, বয়লার, হ্যাঁ যেখানে পানি বয়েল করা হয় তাকে বয়লার বলি আমরা। যেখানে পানি কি করা হয়? বয়েল করা হয়, বয়লার বলা হয়। তো শিল্প কারখানার বয়লার যেগুলো থাকে, যেখানে পানি বাষ্প করতে, সেখানে একটা আস্তরণ পড়ে যায়। তোমরা এক্সাম্পল হিসেবে নিতে পারো, বাইরে কোনো চা খাইছো? টং দোকানে, টং দোকানে মেশিন চা না, তো যেখানে যে কেটলিটা ইউজ করে, কেটলি দেখছো কখনো? কেটলিটা একটা, কেটলি দেখতে চকচক হয়, চকচক হয় না কেটলি? আর ওটা কেমন থাকে? একটা কালো, একটা কালো, শুধু নিচে না, কেটলি কখনো খুলেও যে দেখে একটা কালো আস্তরণ পড়ে। তার মানে কি, আমার যে পানিটা আমরা খাই, সেই পানির মধ্যে এরকম খড় পানি থাকে, এবং সেই খড় পানি আমার ওই কেটলির যে গা, চারপাশ গা দিয়ে একটা আস্তরণ তৈরি করে ফেলে। তো এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ সব পানি খড় পানি, আমাদের পানি সব পানি খড়, সব পানি খড় পানি। তোমরা যে বাসায় গিয়ে বলো যে আয়রনের কারণে চুল পড়ে যাচ্ছে, আলটিমেটলি ওটা সে খড় পানিটাই মূল কারণ আর কি। যাক, যেটা বলছিলাম, তো যেটা হয়, এটা মনে করো বয়লারের চিমনি। কি এটা? চিমনি মানে হচ্ছে পাইপ, বুঝো? একদম আমার পানি পাস করতেছি, পানি ফ্লো যাচ্ছে। যদি আমার এইরকম জায়গাতে লবণের আস্তরণ পড়ে যায়, কি হবে? পানির ফ্লো বাধাগ্রস্ত হবে, তাই না? যেরকম আমার দরকার ছিল প্রেশার, সেটা পাবো না, পানি আরও কম ফ্লো হবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে চাপ তৈরি হবে একটা। যদি অতিরিক্ত চাপ তৈরি হয়, তাহলে কোন এক পর্যায়ে গিয়ে এই বয়লারটা বা এই পাইপটা ব্লাস্ট করে বা ফেটে যেতে পারে, কথা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে শিল্পক্ষেত্রে বা কলকারখানাতে বা বয়লারে লবণের একটা আস্তরণ পড়ে যায়, এটা খুবই ঝামেলা একটা ব্যাপার। এর বাইরে আমি রান্না বান্নাতেও অসুবিধা হয়, লিখতে পারো। তোমার বিভিন্ন শিল্পে খড়পানি ইউজ করা যায় না, কাগজ, সার, আর হচ্ছে গিয়ে কাগজ শিল্প, সার শিল্প, ওষুধ শিল্প সহ অন্যান্য শিল্পে খড়পানি ব্যবহার করা যায় না। 4 নম্বর, চলে যাবো। স্বাদ, এই স্বাদ মানে ঠিক আছে, টেস্ট, স্বাদ কম হয়।
আর তুমি রান্না করলেও স্বাদ পাবা না আর কি। এরকম হয় যে বাইরে কোথাও খাইতে গেলে খাবার ভালো লাগে না, বাসায় খাবার একটা আলাদা টেস্ট আছে, তো এই পানির কারণে এটা হয়ে থাকে। রান্নাবান্নার ব্যাপার থাকে, যে রান্না করে সে ব্যাপার থাকে, বাট সে সাথে পানির ব্যাপার থাকে। পানিতে কম বেশি হলে আমাদের স্বাদ ঠিকমতো পাওয়া যায় না। তো পানির খরতার পাঠ এখানে শেষ। পরীক্ষাতে পানির খরতা থেকে MCQ ভিত্তিক প্রশ্ন আসে বেশি, সিকিউ ভিত্তিক প্রশ্ন খুব কম আসে। কথা বুঝতে পারছো? কি প্রশ্ন আসে? MCQ ভিত্তিক, আর হচ্ছে ক বা খ মার্কের। কাকে বলে কি করা যায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো লেখা হলে বলবা। ইরেজ করে আমরা শুরু করব পিএইচ। বলছে এখানে দিয়ে দেওয়া যায়, পিএইচটা দেওয়া যায় এখানে। কাগজ দিলে ওই কাগজের টেম্পার কমে যাবে। প্রত্যেকটা শিল্পেই খড়পানি ইউজ করা ঠিক না। তুমি যখন পানি কি কাজে লাগে? পানি প্রচুর কাজে লাগে। কাগজ বানানোর সময় তুমি যে মানে মন্ড তৈরি করবা, কিনে মন্ড বানাবা? মন্ড কি কাগজ বানাই আমরা কি দিয়ে? কাগজ বানাই হচ্ছে গিয়ে মনে করো নষ্ট কাগজ দিয়ে বানাই, বাঁশ দিয়ে বানাই, ঘাস দিয়ে বানাই, আর একটা গাছ কি জানি, গরান গাছ সম্ভবত, ভুলে গেছি আমি, ঠিক মনে নাই। হ্যাঁ, সেখানে ওই গাছগুলোর মধ্যে কি থাকে? আমার সেলুলোজ থাকে। সেলুলোজটা বের করে আনতে হবে না? তোমাকে গাছটাকে তো নরম করতে হবে, কিতে করবা? পানি দিয়েই করবা। দেন ওই গাছ নরম করবা, গাছ থেকে সেলুলোজ বের করবা, ওটাতে মন্ড বানাবে একটা। মন্ড হচ্ছে অনেক কিছুর সংমিশ্রণ। তোমার হচ্ছে বলতে পারো পানি থাকবে, ওই সেলুলোজ থাকবে, মানে যে কাগজ বলতে পারো, অথবা বলতে পারো তোমার হচ্ছে বাঁশ বা গাছ টুকরো থাকবে, কেমিক্যাল থাকবে, সব কিছু মিলে একটা মন্ড তৈরি করবো। এর ইংলিশে বলা হয় পাল্প। পাল্পটা হচ্ছে তোমার লিকুইডও হতে পারে, আবার একটু হালকা শক্তও হতে পারে, ডিপেন্ড করে অনেক কিছুর উপর। তাহলে আলটিমেটলি যদি আমি পানি না দিই তাহলে করতে পারবো না। তো পানি দিয়ে মন্ডটা তৈরি করি আমি। কথা বুঝতে পারছো? তো ওই মন্ড পরে অন্য কাছে লাগানো যায়। সার শিল্পে, ইউরিয়া সার শিল্পে পানি অনেক ইম্পর্টেন্ট। মানে ইউরিয়ার মূল উপাদানের মধ্যে পানি একটা। ইউরিয়াতে তোমার কি আছে? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড আছে না? বাট তুমি যে অ্যামোনিয়াটা বানাবা, এইচ পাবা কই থেকে? এইচ কই থেকে পাবা? পানি থেকে পাবা। যদি ভালো পানি না হয়, তোমার ওই বানাতেই পারবা না। তো আমি তো গেছিলাম, আমার সিলেটে যখন ছিলাম তখন কারখানায় গেছিলাম, আমাদের কোর্স ছিল একটা। তো তারা পানি নিয়ে আসার পরে তারা করে ডিমিনারালাইজ করে। ওয়ার্ডটা মাথায় রেখো, কি করে? ডিমিনারালাইজ। এর বাংলা করলে কি হবে? আয়ন সরায় ফেলা। যাবতীয় যত আয়ন সব সরাই ফেলতে হবে, হয়ে একদম পিওর H2 বানায় ফেলতে। একদম 7 হয়ে যায়, তখন 7 হয়ে যায়, তখন একদম পিওর H2 করে ফেলতে হয়। দেন আমি পানিটাকে বিক্রিয়া করে H2 বের করে নিয়ে আসি। সো এখানে কখনোই খড়পানি ইউজ করা যাবে না, কখনোই না। ওষুধ শিল্পে একই অবস্থা, এরকম অনেক শিল্পেই। বাট আমাদের ক্ষেত্রে আমরা ঢাকা শহরে যেগুলো আছে সেগুলোতে অত বেশি ইউজ করি না। ওষুধ শিল্পে ইউজ করতে কিছু করার নাই, তুমি লাগলে যা খুশি করো ওরা ইউজ করতেই হবে। তো এগুলো তুমি ওষুধ ভালো পাবো না। এর বাইরে তোমার আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ট্যানারি শিল্প বা মনে করো যে গার্মেন্টস শিল্প, এগুলো কোনো সমস্যা খুব বেশি হয় না। বাট তারপরেও খড়পানি ইউজ না করা ভালো। পানি অনেক লাগে, এই কলকারখানাতে পানি অনেক বেশি খরচ করে ফেলে। দেখ পরে পিএইচ মানে কি? পিএইচ মানে কি? মাইনাস লগ অফ H+, তাই না? মানে কি, কোন একটা দ্রবণে বা পানিতে H+ এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। কি বলবা? H+ এর ঘনমাত্রার, মনে আছে? ঋণাত্মক লগারিদম। এখন কথা হচ্ছে মান কি দিছিলাম, মনে আছে? 6.5 তো 8.5। কারণ কি, এটা কি সমস্যা? পিএইচ এর মান কি জন্য ইম্পর্টেন্ট? যদি পানির পিএইচ অনেক বেশি কমে যায়, যদি পানির পিএইচটা কি হয়, পিএইচ অনেক বেশি কম সাথে থেকে হয়ে যায়, অনেক বেশি কম মানে এরকম ডবল অ্যারো দিবা। কি দিবা? ডবল অ্যারো। মানে পানিটা কি পানি? অম্লীয় পানি, বেশির পানি। অম্লীয় পানি হলে ওই পানিতে আমার জলজ উদ্ভিদ, প্রাণী বা এরকম কিছু বাঁচতে পারবে না, পানিটা নষ্ট পানি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ওই পানিটা অম্লীয় পানি হবে, পানিটাতে মানে ক্ষতি অনেক বেশি করবে, আমি ইউজ করতে পারবো না। একেবারে যদি তোমার এরকম হয়, পিএইচ এর মান যদি আমার অনেক বেশি হয় সাথে থেকে, তো সেটা কি হবে? ক্ষারীয় পানি। সেম একই ব্যাখ্যা, ক্ষারীয় পানিতে আমার কোনো জলজ উদ্ভিদ প্রাণী জন্মাইতে পারে না এবং সেটা আমার ত্বকের জন্য ক্ষতিকর। অ্যাসিড তোমার ত্বকের যে ক্ষতি না করবে, ক্ষার তোমার ত্বকে বেশি ক্ষতি করবে। তুমি এটা জানো কিনা জানি না। অনেকে মনে করো যে তোমার হাতে যদি অ্যাসিড ফেলো হাত ফুটা হয়ে যাবে, অনেকে মনে করো আর কি। ব্যাপারটা ঠিক এরকম না। যেখানে ফেলবে তার চারপাশ এরিয়া দিয়ে আস্তে আস্তে যে, মনে করো তুমি তোমার হাত, এটা মনে করো, ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা জারি হোক, হয়েছে এবার। আচ্ছা, তো তুমি এখানে অ্যাসিড ফেলো, তার মানে সে কি করবে, আগে তার 4 পাশ দিয়ে ক্ষয় করা শুরু করবে, আরো 4 বার ক্ষয় শুরু করবে, এবার ক্ষয় করবে, এভাবে সে পুরো জায়গাটা ক্ষয় করবে। এবং টপ করে পড়ে যাবে এমন কোনো ঘটনা নাই, ওটা পড়ার সুযোগও নাই, ঠিক আছে? তো এ হলো তোমার খড়পানি অ্যাসিডের ব্যাপার। ক্ষারের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর। ক্ষার যেখানে যাবে সেখান থেকে, হ্যাঁ, ক্ষার যেখানে যাবে ওই জায়গাটা ক্ষয় করা, ইরিটেট করা। যদি তুমি মনে করো স্যার ক্ষার তো আমি বুঝতেছি ক্ষার ক্ষতি হতে করবে না, তুমি অ্যাসিড মনে করছো যে অ্যাসিড ঠিক আছে দিবা না, বা অম্লীয় পানি হলেও সেটা সহ্য করা যায়, আমার ত্বক নিতে পারে, বাট ক্ষারীয় পানি ওই জায়গাটা জাস্ট সিম্পলি পুড়ে যাবে, বা জায়গাটা মনে করো চামড়া উঠে চলে আসবে। ক্ষার বা অম্ল দূরে ক্ষতিকর, যদি ঠিকমতো তোমার হাতে পড়ে অনেক ক্ষতি করে ফেলবে। যারা ইন কেস হয়তো ইন ফিউচার যদি কেমিস্ট্রি পড়াশোনা করো বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তারা বুঝতে পারবা যে এগুলো কতটা মানে ওয়াইজলি বা কতটা তোমার সাবধানে হ্যান্ডেল করতে হয়। কত বুঝতে পারছো? গল্প করতেছো? তাহলে ডাকতেছো মনে হচ্ছে গল্প করার জন্য। হ্যাঁ, কি হয়েছে? আমাদের ইউনিভার্সিটি, আমাদের মানে কলেজের, তোমাদের ব্যাচের না কেন বাইরের? তুমি ফার্স্ট ইয়ারেরই? যাক, জানি না, আমি জানার সুযোগ নাই। ওকে, হ্যাঁ, কোন একজন ল্যাবে কাজ করতে গিয়ে হাতে মনে অ্যাসিড পড়ছিল, এই সেল পড়ছিল, হ্যাঁ, সিলভার। তোমার ধরে তো পানিশমেন্ট দেওয়া উচিত। আচ্ছা ওকে, এবার নেক্সটে আসি। আচ্ছা হয়েছে, কথা বুঝতে পারছো? তাহলে পানির পিএইচ মান কত থাকতে হবে? পিএইচের মান 6.5 থেকে 8.5। এইটুকু পানি আমি গ্রহণ করতে পারবো, খেতে পারবো, ইউজ করতে পারবো, বা গাছপালাও জন্মাবে। সাবান পানি বা ডিটারজেন্ট পানিতে হাত ধুতে বলা হয় কম, বা কম সময় ব্যয় করতে বলা হয় কেন? সাবান বা কারণ সাবান আলটিমেটলি একটা ক্ষারই আর কি, ক্ষারীয় লবণই বলতে পারো। 20 সেকেন্ড। তুমি যদি সাবান হাত ধোয়ার চিন্তা করো, সর্বোচ্চ 20 সেকেন্ড, সর্বোচ্চ 20 সেকেন্ড, সর্বোচ্চ হাইয়েস্ট ভালো। মানে আমি যেটা করি কি, আমি যখন সাবান দিয়ে হাত ধুই, আমি দেখি আমার হাত পিছলা আছে কিনা, পিছলা চলে গেল মানে সাবান চলে গেছে। এটা 10 সেকেন্ডই হোক আর 20 সেকেন্ডই হোক। অনেকক্ষণ দেখছি অনেক সময় যে হাতটা কেমন যেন চুপসে যায়, ওটা মানে পানির ক্ষরতা এবং সাবানের কারণে। ওনের মধ্যে পানি থাকলে হাতের এই চামড়াগুলো, এই চামড়া জোরে চলে আসে, ওটা পানির ক্ষরতা এবং এই ক্ষারীয় পানি হওয়ার কারণে। তাহলে পিএইচ শেষ মেয়েরা, এই গল্প বেশি হচ্ছে। পিএইচটাও কিন্তু এমসিকিউতেই আসবে, অন্য কথা আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এমসিকিউ, এখন থেকে ম্যাথ শুরু হলো মনে করো। এখন পড়বো কি? ডিও। কি পড়বো? হ্যাঁ, আরো একটু পড়া তো হইলো না আজকে আমাদের। পড়াবো না আমি? পড়াতে হবে তো। পড়া বেশি নাই, পড়া আছে 3 টপিক আছে, আর 3 টপিকে 5 মিনিট করে সময় দিলেই হবে। এই মেয়েরা দেখো, ডিও মানে কি বলছিলাম? ডিজলভ। এই ডিজলভ অক্সিজেন। অমি নাজিফা কথা বলতেছো? ওই ভালো, ভেরি গুড। পরে 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 যায় সেটা তোমাদের রিউন করে নিও, এখন না। বা দ্রবীভূত অক্সিজেন, ঠিক আছে? শোনো, আমি এক কাজ, সংজ্ঞাটা লিখে দিচ্ছি এই জায়গায়, সংজ্ঞাটা ভালো করে লিখো, না সবার মুখে বলে দেই, লিখতে সময় লাগবে না। তোমরা লিখবা, আমি লিখবো না। লেখো, তাপমাত্রা নির্দিষ্ট কি? সংজ্ঞা পরীক্ষাতে ক খ আকারে আসবে। এটা সংজ্ঞা দিলে হবে না, 0 দিবে। এটুকু লিখে 0 দিবে। নির্দিষ্ট তাপমাত্রায় লিখছো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে,
নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে বিভিন্ন অণুজীব লেখছো? বিভিন্ন অণুজীব, জলজ প্রাণী, জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য যে মিলিগ্রাম পরিমাণ এমজি, যে মিলিগ্রাম পরিমাণ দেখছো? এমজি ছোট হাতে দাও, এমজি মিলিগ্রাম, এমজি এমজি ছোট হাতে দাও, মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে। কি দেখছো? ডিজ এসওএল এসওএল, আচ্ছা হ্যাঁ তা তো হবেই, হবে না কেন? ডিজলভ, হ্যাঁ তাহলে তাকেই ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন বলা হয়, বা ডিও বলা হয়। সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছো? ক গেল। খ, পানির ডিও 6 ppm বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানির ডিও 6 ppm বলতে কি বোঝো? কি বুঝো? আগে সংজ্ঞা দিবা। এটা কয় প্রশ্ন বললাম? পার্টস পার মিলিয়ন, মিলিগ্রাম পার লিটারও বোঝাই, ওটাই বলবো আমি, সমস্যা নাই। তাহলে আগে কি দিবা? সংজ্ঞা দিবা, যা আছে তাই দিবা, হুবু দিবা, চেঞ্জ করো না। পরে বলবা যে পানির ডিও 6 ppm বলতে বোঝায় 1 লিটার পানিতে তাপমাত্রা, আগে বলবো হ্যাঁ 25 ডিগ্রিতে কি বলা হয়? 25 ডিগ্রি বলা হয়, একই কথা। এটাই বলে আমরা মূলত আর কি, এই তাপমাত্রা কি বলবো? 1 লিটার পানিতে, সেম কথাগুলা, অণুজীব, জলজ প্রাণী বা উদ্ভিদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 6 মিলিগ্রাম। কথা বুঝতে পারছো? যে কথাটা বলছো সে কথা আবার বলবা। 1 লিটার পানিতে বিভিন্ন জলজ, উদ্ভিদ, প্রাণী ও অন্যান্য বস্তুর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 6 মিলিগ্রাম। কথা বুঝতে পারছো? ওই কথাটা বলতে হবে। এ হলো আমার এই সংজ্ঞা দিবা। আগে কি দিবা? সংজ্ঞা দিবা, দেন এটা দিবা। পরীক্ষায় ডিও, সিওডি, বিওডি থেকে একটা প্রশ্ন আসবেই। 3 মার্ক বা 2 মার্ক কনফার্ম আসবে, বেশিও আসতে পারে। 3 বা 2, 3 না, ক আর খ মিলে প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, প্রয়োজনীয় না, কি লিখছে এখানে? হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ 6 মিলিগ্রাম। তাহলে ডিও এখানে শেষ। ডিওর ম্যাথ বের করা যায়। ডিওর ম্যাথটা হচ্ছে ডিও ইজ ইকুয়াল টু 8 মাল্টিপ্লাই এস মাল্টিপ্লাই ভি মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 1000, আর নিচে হচ্ছে গিয়ে নমুনা পানি। এখন প্রশ্ন করতে পারো, স্যার আসলে কই থেকে কি নিয়ে আসলেন, বা কই মানে আসলে কি করলেন আপনি এখানে? তো ডিওর একটা মূলনীতি আছে, যে মূলনীতিটা আমাদের পরীক্ষাতে এত বেশি লাগবে না। একটা মূলনীতি আছে, মূলনীতি বেশ বড় একটা অংশ। আমি একটু সংক্ষেপে তোমাদের লিখে দিচ্ছি আর কি। মানে ডিও নির্ণয়ের মূলনীতি, দেখো ডিও নির্ণয়ের মূলনীতি, তো আমি ব্যালেন্স করে দিচ্ছি না। ব্যালেন্স করলে বই ব্যালেন্স করা যায়, তো বই তো নিয়ে আসছো। আচ্ছা দেখি ব্যালেন্স করে লিখে দিই। ব্যালেন্স না করলেও হবে, এটা তোমাদের শুধু জানার জন্য লিখে দিচ্ছি। এটা আসলে পরীক্ষাতে আসার চান্স খুবই 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 কম। মূলনীতি পরীক্ষা আসে না। নমুনা পানি কি লিখছি আমি? দেই নাই ওটা, মুখে তো বললাম নমুনা পানি, নাকি 1 বার 2 বার 3 বার বলছি? হ্যাঁ এই হয়ে গেল, এখানে নাই। ওকে, ঠিক আছে। দেখো কথা হচ্ছে, ব্যাপারটা এরকম টাইপের। শোনো, আমি এরকম একটা বিকার ইউজ করি। কি ইউজ করি? বিকার। এই বিকারের মধ্যে পানি রেখে দেই। তো পানি রাখার আগে আমি এই ডিউটা মেপে নেই। কি করি? ডিউটা মাপি। কথা বুঝতে পারছো? এই ডিউ মেপে নেই। এই ডিউ মাপাটাই
ওই মাপাটাই কথা বলতেছে, ডিউ মাপবো কিন্তু সেটা নিয়ে কথা বলছি, ওটা মূল্য দেখাচ্ছি আমি, ডিউ মাপাটার মূল্য দেখাচ্ছি। তো এই নমুনা পানি যে বললাম, নমুনা পানি ক্লিয়ার করে ফেলি। তোমাকে পানি দিলাম 1 লিটার, কত দিলাম লিটার, এখান থেকে পানি ইউজ করলাম 50 ml, কত ml, তাহলে নমুনা পানি কত? আমি তোমাকে পুকুর থেকে আনতে বললাম 1 লিটার পানি, তুমি নিয়ে আসলা সাইজ 1 লিটার পানি, ওখান থেকে নিলাম 50 ml, নমুনা পানি কত? 50 ml। যে পানিতে আমি মূল পরীক্ষা করবো সে নমুনা পানি। তাহলে বুঝতে পারছো নমুনা পানির পরিমাণটা, ঠিক আছে না? আচ্ছা, এখন আসো মূলদের মধ্যে আসো, আমি এর মাঝে কেমিক্যালস কী কী দিই, কেমিক্যালস কী কী দিই? আগে দিই হচ্ছে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, ম্যাঙ্গানিজ আয়ন দেয় আর কি, হ্যাঁ ম্যাঙ্গানিজ সালফেট আগে দিচ্ছি, হাইড্রোক্সাইড ম্যাঙ্গানিজ সালফেট আমি আগে দিই, ম্যাঙ্গানিজ সালফেট দেই, প্লাস দেই ম্যাঙ্গানিজ সালফেট, সালফারিক অ্যাসিড, আর হচ্ছে কি ক্ষার। আচ্ছা আমি সংক্ষেপে লিখে দিই, তোমাদের পরে প্যাঁচ লাগবে। মনে করো তুমি এর মধ্যে কী দিলা, এর মাঝে ম্যাঙ্গানিজ 2+ দিলা, প্লাস অক্সিজেন দিলা, অক্সিজেন তো আগে এখন ছিলই, ওটা আমি বের করবো, আর দিলা হচ্ছে ক্ষার, কি দিলা, ক্ষার, ম্যাঙ্গানিজ অক্সিজেন আগে ছিল আর ক্ষার দিলা। আবার বলি পানির মধ্যে আমি কিছু কেমিক্যাল দিব, কেমিক্যালের কাজ হচ্ছে অক্সিজেনটাকে বের করে নিয়ে আসা। তো এমন পিওর কোনো কেমিক্যাল নাই আমি দিব বের হয়ে আসবে, আমাকে এই প্রসেসটা 3 বার করে বের করে নিয়ে আসতে হয়। কয়বার করে বের করে নিয়ে আসতে হয়? 3 বার করে। কথা বুঝতে পারছো? আচ্ছা এখানে পাই হচ্ছে MnOOH2, MnOOH2 পাই, কি পাই, MnOOH2। এটা একটা বিক্রিয়া পেলাম যেখানে আমি এটা ইউজ করে ফেলছি। সেকেন্ড পার্টে আমার ওর সাথে বিক্রিয়া করো পটাশিয়াম হাইড্রোক্সাইডে, কার বিক্রিয়া করবো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে MnOOH2 প্লাস পটাশিয়াম আয়োডাইড, সরি পরে আয়োডাইড হবে, আর হচ্ছে কি H2SO4, এটা হচ্ছে মাধ্যম, এখানে এটা এখানে মাধ্যম, অন্য কোনো কাজ নাই। কোথায়? হ্যাঁ থাকবে তো, থাকবে না কেন? তাহলে এটা হচ্ছে আমার মূল, এটা একটা মূল বিক্রিয়ক, এগুলো সব মাধ্যম। এখানে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে I2, কি উৎপন্ন হবে, I2, এটা আমার দরকার, কি দরকার আমার, আয়োডিন দরকার। কথা বুঝতে পারছো? মানে আমি এটাকে সরাসরি পারছি না, আমি কয়েক ধাপে করছি, এর বাইরে উৎপন্ন হলো M সালফেট বা Mn2+, ওটা আমার দেখার দরকার নাই। আমার লাগবে কোনটা, আমার লাগবে I2। ফাইনালি I2 প্লাস সোডিয়াম থায়োসালফেট, কাকে নিব, সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন করবে সোডিয়াম থায়োনেট, Na2H2O4, Na2H2O4O3, O3 এখানে O3, দেন সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম থায়োনেট O4, এটা মনে রাখো তাহলে হবে। তাহলে কটা হলো, 2 4, সামনে 2, সামনে 2, সামনে 2, 1 2 3 4, 1 2 3 4, 3 গুণ 6, কয়টা হলো রে, কয়টা হলো, 1 2 3 4, ব্যালেন্স হয়নি না, Na2S4O6, সামনে যদি 2 দেই ব্যালেন্স কেমন হয়েছে, এখানে ব্যালেন্সটা আমার লাগবে, এখানে আমার ব্যালেন্স করাটা জরুরি, এটা ব্যালেন্স করা জরুরি, ব্যালেন্স লাগবে এই জায়গায়, সামনে 2 সামনে 4। তো এই 3টা বিক্রিয়া আমি বলছি না মনে রাখতে হবে, শুধু মাথায় রাখবা, ঠিক আছে? আমি এই জিনিসটাকে, এই যে বললাম কি সোডিয়াম থায়োসালফেট, এইটাকে আমি সহজে বের করতে পারি। আমরা হয় নাই, কোনটা, এটা না এটা, 2 হবে না এখন, ঠিক আছে না, 2 4 2 2 4 4 6 6 2 4, ঠিক আছে? এই যে বস্তুটা, এটার ঘনমাত্রা আমি নির্ণয় করতে পারি বা আমার জানা আছে, কি জানা আছে, এর ঘনমাত্রা S আমার জানা আছে, V আমার জানা আছে। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত যৌগ, যে যৌগটার মান পরীক্ষা আমরা দিয়ে দিবে। পরীক্ষায় প্রশ্ন থাকবে তুমি পানির ডিও নির্ণয় করার জন্য পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইড যুক্ত সোডিয়াম থায়োসালফেট দিয়েছো, যার ঘনমাত্রা এত, ঘনমাত্রা কত, 0.011 m, এবং ভলিউম হচ্ছে মনে করো 10 ml, ভলিউম কত দিলাম, 10 ml। তাহলে পানির ডিউর পরিমাণ বের করে দেখাও। কথা বুঝতে পারছো? তাহলে আমার দরকার হচ্ছে এই অংশটার ঘনমাত্রার আয়তন, বাকিগুলো আমার দরকার নাই, বাট কই থেকে আসছে সেটা দেখানোর জন্য এটা দেখাইলাম। পরীক্ষায় মূল্য লিখতে বলবে না, তারপরেও তোমরা যদি মনে করো আগ্রহ করে পড়ে রাখো, যদি কখনো চলে আসে স্যাররা খুশি হবেন, এটা হলো বড় ব্যাপার। আসলে পারলে ভালো, না আসলে কোনো দরকার নেই।
ঠিক আছে, তাহলে আমার এখন কি আছে, এস ভি আছে, তাহলে মান বসায় দেই 8 মাল্টিপ্লাই 8 ফর্মুলার 8 আর কি। ভি এর মান কত 10, আচ্ছা আগে এস ছিল না, তাহলে 0.011, ভি কত 10, আর এখানে 1000, আর নমুনা পানি কত দিছি 50 ml, কত আসে বের করো। হ্যাঁ 0.011, ঠিক আছে, যা দিছি তাই, সমস্যা নাই। কোথায় এটা, এটা নাম কি, ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সিহাইড্রোক্সাইড কত আসছে 7.6, যা আছে তাই, আমি তো আর মান বুঝে দেই নাই, মানে আমাদের মানগুলো অ্যারাউন্ড 10 এর নিচে থাকবে আর কি। একক আছে তো, পিপিএম বা মিলিগ্রাম পার লিটার থাকবে না কেন একক, কথা বুঝতে পারছো? এ হলো আমার ডিও, কি গেল ডিও, পরীক্ষায় ডিওর ম্যাথ দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে গতেও পারে। ওকে, ডিওর ম্যাথকে তোমাকে মনোযোগ দেওয়া লাগবে। ডিওর ম্যাথ আমি তোমাদের সালেক্সারের বইতে ডিওর ম্যাথ নিয়ে এসো, সালেক্সারের বই, তোমার কি বই দেখি একটু, এখানে হ্যাঁ কিছু ম্যাথ দেওয়া আছে, চাইলে তোমরা আরও ম্যাথ যদি করতে চাও আমি পাঠাতে পারবো, সমস্যা নাই। ডিওর ম্যাথ আরও পাঠানো যাবে, ডিওর ম্যাথের সোর্স আমার কাছে আছে, আরও পাঠানো যাবে। ডিওর ম্যাথ কঠিন কিছু না, খুব মাথায় রাখবা, তোমার খোঁজ রাখতে হবে কোথায়, সোডিয়াম থায়োসালফেটে, আর অন্য কোথাও দরকার নাই। এটা দেখবা, নমুনা পানি দেখবা, এটুকু ঠিক করতে পারলে ম্যাথ শেষ, কারণ ফর্মুলা সহজ আছে, এস ভি 1000 বাই নমুনা পানি, ঠিক আছে না? নমুনা পানি বুঝবা, যে পানিটা আমি নিয়ে কাজ করছি সে নমুনা পানি, এটা হয় 50 হয় না 100 হয়, এটা 1 লিটার হয় না নর্মালি, কত হয় 50 অথবা 100, আর এস আর ভি আমার প্রশ্ন দেওয়া থাকবে, মান বসায় দিব, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো বিওডি, হয়ে গেলে বলবা, আর দুই টপিক আছে, সময় লাগবে না এখানে, সংজ্ঞা শুধু দুটোই সংজ্ঞা, গ্রুপে পড়াতে হবে না তো, বুঝতে পারবা না, প্যাস লাগবে। আচ্ছা বিওডি পড়ো আগে, সিওডির সংখ্যা পাঠিয়ে দেবো, সমস্যা নেই, বিওডি লাগবে, ঠিক আছে? আজকে টাইম তো লেগে গেল দুর্ঘটনার জন্য, ঘটনা হলে তো সময় লাগতো না, আমার তো আজকে যে পড়া ছিল সে পড়া 45 বা 50 মিনিটের পড়া, বলবো বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কি লেখ, যদিও লাভ আর মার্ক দিবে না, বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যদি এটা কোনো কাজ নাই এর লেগে মার্ক দিবে না। তারপর সংজ্ঞাটা বলে দিচ্ছি আমি, দেখো সংজ্ঞাটা, দেখো সংজ্ঞাটা দেখবা, লিখছো? হ্যাঁ, পানিতে উপস্থিত বিভিন্ন ধরনের জৈব দূষক, পানিতে উপস্থিত বিভিন্ন ধরনের জৈব দূষককে, বুঝছো, মানে মরা প্রাণী, মরা গাছপালা এরকম আর কি, জৈব দূষক, জৈব হতে হবে, পানিতে উপস্থিত বিভিন্ন ধরনের জৈব দূষককে অক্সিজেন দ্বারা বিয়োজন করতে, হ্যাঁ ছিল, পড়ছো, পারবা? কি কি বলো, সংজ্ঞাটা বলো শুনি, সংজ্ঞাটা বলো। যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, যে পরিমাণ ডিউ প্রয়োজন, ডিউ লিখলে হবে, তাহলে লিখবা যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন, লেখো তাহলে বাংলা লেখো, যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে বিওডি। বিওডি মানে ওই অক্সিজেনটা আমার খরচ করে ফেলেছি আমি, কি করবো, ওটা আমি খরচ করে ফেলেছি, ওটা আমি কিন্তু মানে আমি ওটাকে পাচ্ছি না, ওটা খরচযোগ্য হয়ে গেছে, কথা বুঝতে পারছো? তাহলে পানিতে থাকা বিভিন্ন জৈব দূষককে অক্সিজেন দ্বারা তোমার কি করতে, বিয়োজন করতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে বিওডি, ঠিক আছে? ক গেল, খতেও সেম প্রশ্ন আসতে পারে, পানির বিওডি 8 ppm বলতে কি বোঝো, 8 ppm বলতে কি বোঝো, সংজ্ঞা দিবা, দিয়ে এই যে কথাটা পরিমাণটা লিখে দিবা, স্ট্রাকচার সেম, শুধু
ফিল ইন দ্য গ্যাপ করবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বিওডির ম্যাথ আসো। ম্যাথ 8 মাল্টিপ্লাই এস মাল্টিপ্লাই V1 মাইনাস V5। পঞ্চম দিনে ভলিউম কম লাগবে, ডিউ কম আছে, ভলিউম কম লাগবে, হ্যাঁ 5 ইন্টু 1000 বাই নমুনা পানি। এখন এটা কেন আসছে সেই ব্যাখ্যা না দিলে তোমাদের মনের মধ্যে একটু প্রশ্ন থেকে যাবে, ব্যাখ্যা দিয়ে দিই। এটা হচ্ছে একটা বিকার, কি বললাম? বিকার। ঠিক আগের মতো আমি নমুনা পানিতে কাজ টাজ করছি না? আচ্ছা, প্রথম দিন কয়দিন? প্রথম দিনে আমি ডিও বের করব। কি বের করব? ডিও বের করব। ওই দিনে মনে করো আমার সোডিয়াম থায়োসালফেটের এস লাগছে, হ্যাঁ বলছি আমি বলছি প্রথম দিন, কোন দিন এটা? প্রথম দিনে সোডিয়াম থায়োসালফেট এ লেগেছে মনে করো 0.11 ml। কত ml? 12 ml। কত লাগছে? 12 ml। ডিউ বের হয়ে গেল আমার। এটাকে আমি 5 দিন রেখে দিব। কি করব? 5 দিন রেখে দেবো। 5 দিন ধরে সে ওই ডিউগুলা যেগুলো আমার দূষকগুলো আছে দূষকে বিবেচিত করবে, আস্তে আস্তে কমে যাবে। কত বুঝতে পারছো? তো 5 দিন ধরে বিক্রিয়া হবে। 5 দিন হওয়ার পরে ওই সেমটাই ওইটাই ওর উপরে আমি আবার পরীক্ষা করব। কি করব? আমি আবার ওর উপরে, মানে ওর উপরে বলতে আমি রাখি 2টা, অ্যাকচুয়ালি এটা ভালো করে বললে রাখা হয় 2টা। আচ্ছা, পাত্র নিবা 2টা। কয়টা? 2টা। প্রথম দিনে তুমি একটা পাত্রের মধ্যে ডিউ বের করবা এইসব কেমিক্যাল ইউজ করে, আর সেকেন্ড যে পাত্র ওটা রেখে দিবা 5 দিন। কয়দিন রেখে দিবা? এই 5 দিন ওই পানিতে থাকা বিভিন্ন জৈব দূষক আস্তে আস্তে অক্সিজেনগুলোকে খরচ করে ফেলবে না? ফেলে কি সংজ্ঞাতে কি বললাম? বিয়োজিত হবে। জৈব দূষক আস্তে আস্তে কি হবে? বিয়োজিত হবে। 5 দিন পরে 5 days লেটার বা 5 দিন পরে আমি আবার সেম কাজ করব। ধরো 0.011 m সোডিয়াম থায়োসালফেট দিব, H2O3 দিব, আর দিব হচ্ছে গিয়ে সাপোজ মনে করে এখানে লাগছে আমার 7 ml লাগছে। কত লাগছে আমার? 7 ml লাগছে। তাহলে 5 দিন পরে আমি আবার সেম টেস্ট করছি, আমার ওই সেম থায়োসালফেট, বাট পরিমাণ কত লাগছে? কম লাগছে। সেম তো লাগবে না, 12 আর 7 7 লাগছে, 7। তার মানে এইখানে ডিউ কমে গেছে। ডিউ কি হয়েছে? কমে গেছে। আমার কাজ ওই V1 থেকে V5 বের করে ওই মানটা বসাতে ডিউ বের করে ফেলা। কথা বুঝতে পারছো? তাহলে কত আসে এখানে? 8 মাল্টিপ্লাই 0.011 মাল্টিপ্লাই, হ্যাঁ সব দেওয়া থাকবে এখানে, সবই দেওয়া থাকবে। তোমার মনে তো ফর্মুলা মনে রাখতে হবে। হ্যাঁ ওই যে অক্সিজেন ছিল না, 4 মোল সমান 1 মোল, উল্টা করলে এরকম হয় 1/4 মোল O2 হয়। 1/4 মানে কত? 32/4 করলে কত আসে? 8 গ্রাম। কয়টা হচ্ছে এটা? বুঝতে পারছো? কত আসে এখানে? তাহলে পানির 8.88 ppm মানে কি? মানে এই পরিমাণ ডিউ সে খরচ করে ফেলছে। কি করছে? খরচ হয়ে গেছে। কত বুঝতে পারছো? শেষ। আচ্ছা, সিওডি আসো। শেষ। 50 ধরছি আমরা, ওই যে আগেরটা যেটা করলাম আর কি। সিওডি কি দিবা? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বাট সংখ্যা কি দিবা? জৈব অজৈব সহ সকল ধরনের দূষক, জৈব অজৈব সহ সকল ধরনের রাসায়নিক বলতে পারো দূষককে সব বলতে হবে এখানে। এটা গেল 1 নম্বরের জন্য, এটা পড়বা 1 নম্বরের জন্য পড়বা, বা 1 বা কয়ের জন্য পড়লা। খয়ের জন্য কি পড়বা? সেম কাহিনী। সিওডি এর মান 10 ppm বলতে কি বুঝো? ঠিক আগের মতোই সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে ওই ফিল ইন দ্য গ্যাপ করে উত্তর লিখবা, এবং পরীক্ষাতে বিওডি সিওডি ডিও থেকে একটা খ প্রশ্ন আসবে বলে আমার মনে হচ্ছে, ইনশাল্লাহ। যে কোনো একটা প্রশ্ন খতে আসবে। বিওডি এত ppm, ডিও অথবা সিওডি চলে আসতে হবে। কথা বুঝতে পারছো? সম্ভাবনা আছে। তো মাথায় রাখো, এটা ম্যাথ করার দরকার নাই। ম্যাথ যদিও আছে, বাট ম্যাথ আমার লাগবে না। ওকে? না, ম্যাথ আসে না, ম্যাথ তো করাচ্ছি না। এটার বিউটি ম্যাথ আসে। TDS মানে কি? টোটাল ডিজলভ সলিড। এইখানে একটু প্যাঁচ না তোমাদের বুঝাই দিই, মানে এখানে যা যা থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা যে কোনো লবণ যা থাকতে পারে সবটারই পরিমাণকে বলছি আমি টোটাল
ডিজলভ সলিড। তো সংখ্যাটা দেখো, হ্যাঁ সব দ্রবীভূত সব থাকে আর কি। দেখো পানি নির্দিষ্ট আয়তনের পানিতে, অথবা চাইলে বলতে পারো 1 লিটার পানিতে বলতে পারো, নির্দিষ্ট আয়তনের পানিতে, নির্দিষ্ট আয়তনের পানিতে লিখছো বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন খনিজ পদার্থ, লবণ অথবা ধাতব আয়নের, অথবা ধাতব আয়নের দেখছো মোট দ্রবীভূত পরিমাণকে, ধাতব আয়নের মানে যতগুলো যা যা থাকতে পারে ধাতব আয়নের মোট দ্রবীভূত পরিমাণকে টিডিএস বা টোটাল ডিজলভ সলিড বলে। হ্যাঁ টিডিএস বা টোটাল ডিজলভ সলিড বলে। মোট উপাদান মানে ধাতব খনিজ পদার্থ, লবণ, ধাতব আয়ন থেকে যা যা থাকতে পারে সবার মোট পরিমাণকে টিডিএস বা টোটাল ডিজলভ সলিড বলে। ঠিক আছে, আচ্ছা এটা শেষ তোমাদের। এরপরে এই অধ্যায়ের বাকি পড়াগুলা নিজে পড়ে নেওয়াটাই বেটার হয়, কারণ আলটিমেটলি আমার পড়ানো কিছু নাই ওই জায়গায়। কি বলবো, এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া যেতে পারে, ওটা পরে এখন আর দরকার নাই আমার। ওটাতে পরীক্ষা মানে এমসিকিউ ছাড়া প্রশ্ন আসবে না। আগের ক্লাসে মেয়েরা বললো যে আমি যেন পিডিএফ পাঠায় দেই, দাগানো পিডিএফ পাঠায় দেই, পাঠানো যেতে পারে, পাঠানো যেতে পারে, সমস্যা নাই। আচ্ছা আগে ওখানে ছিল ওরা। তো নাম্বার 1 নাম্বার 2 গেল হচ্ছে। আগামী দিন আমরা পড়বো অধ্যায় 3। কি পড়বো? অধ্যায় 3 না, জটিল আয়ন পড়বো। কি পড়বো? জটিল যৌগ আর হচ্ছে রঙিন যৌগ। হ্যাঁ ছুটি দিব 20 তারিখের পরে। না আমি দিব না, পড়বা তো। আমি তো তোমাকে 16, 17, 18, 19 টানা দিন পড়াবো। আমি টানা দিন পড়ায় ছুটি দিব, মাঝখানে গ্যাপ রাখার সুযোগ নাই। তোমার পরীক্ষা আর আমার দিনগুলো পড়ছে এমন এমন দিনে আমি তোমাদের এক্সাম্পল পড়াতে পারবো না। কোন দুঃখ? তুমি থাকবে তো এখানে, তোমার তো যাচ্ছ না। আচ্ছা আমরা একটু থামি শুনি, বুঝে নেই মেয়েরা। অধ্যায় 3, অধ্যায় 3, অধ্যায় 3-এ আমাদের এস ব্লক, পি ব্লক পড়া হয়ে গেছে, ডি ব্লক পড়া হয়নি, বা পড়া হইলেও ভালো করে হয়নি। আগামী ক্লাসে পড়াবো ডি ব্লকটাই। ডি ব্লক শেষ হবে আগামী ক্লাসে। সেটা কি? জটিল যৌগ আর হচ্ছে রঙিন যৌগ। 30 মিনিট করে দুটো পড়াই দিব, পড়বা, বুঝে নিবা। ঠিক আছে, সংকরণের কনসেপ্ট হালকা পাতলা পাবা, বেশি পাবা না। এর পরের দিন পড়াবো হচ্ছে মোলের পর্যায়বৃত্ত ধর্ম। বুঝতে পারছো? তো এই দুটো শেষ হয়ে গেলে আমরা যাবো সংকরায়নে। তোমরা যদি বলো স্যার পড়া হয়ে গেছে আমাদের, তাহলে পড়াবো না। তোমরা বলো, তাহলে আমি এক কাজ করব, ওই ক্লাসে আমি রিভিউ দিব আর কি। রিভিউ দিব 20 মিনিট রিভিউ দিব, দিয়ে আমরা সংকরণ পড়া শুরু করব। বাট ডি ব্লক আমার লাগবেই। ঠিক আছে।